আমাদের স্নিগ্ধ মুগ্ধ ভাই। হ্যাঁ, আমাদের স্লোগানটা থেমে গেল কেন? ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা আমরা আপনাদের স্লোগান বারবার শুনবো, আমাদের প্রোগ্রাম শুরু করতে দেন। ধন্যবাদ। আমাদের ইঞ্জিনিয়ার ভাইয়েরা দয়া করে আমাদের প্রোগ্রাম শুরু করতে দেন, আমরা আপনাদের স্লোগান আবার শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিদের অনুমতি ক্রমে আমি আজকের আমাদের এই একটা বিশেষ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত, আমি আবার বলছি জাতীয় সঙ্গীত, আমরা যখন জাতীয় সঙ্গীত চলবে আমরা সবাই যেন জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করি দাঁড়িয়ে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ সকলকে। এবার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ আক্তার হোসেন, যিনি নিজে একজন আউটসোর্সিং কর্মচারী কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এবং একই সাথে আপনারা জানেন যে কিছুদিন আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তার রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করব। এ পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য আমি মোহাম্মদ আক্তার হোসেনকে অনুরোধ করছি। মোহাম্মদ আক্তার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن
دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم আমরা সকলে দোয়া করব আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا আসমান ও জমিনের মালিক, আসমান ও জমিনের খালেক, মাবুদ গো আমরা কিছু মুষ্টিময় গুনাহগার বান্দা। রব্বে করিম, তিনবারের প্রধানমন্ত্রী রব্বুল আলামিন মাননীয় খালেদা জিয়া ম্যাডাম আল্লাহ দীর্ঘদিন আগে আল্লাহ আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। ইয়া রব্বুল আলামিন, আমরা অনেক মুসলমানের সন্তান তোমার দরবারে হাত তুলেছি রে মাওলা। আমাদের মধ্য থেকে যার দুইখানা হাত তোমার পছন্দ হয়, ওই দুইখানা হাতের উসিলা করি আল্লাহ ম্যাডামের অন্ধকার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সাথে অনেকেই হাত তুলেছে রে আল্লাহ। রব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ জুবাইদা রহমান ম্যাডাম, হে আল্লাহ আমাদের সাথে হাত তুলেছে রে আল্লাহ। রব্বুল আলামিন, তার দুইখানা হাতের উসিলা করি আল্লাহ ম্যাডামের অন্ধকার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ দেশের জন্য অনেক কাজ করেছে আল্লাহ, দেশের মানুষগুলো তার জন্য দোয়া করে। হে আল্লাহ, তার পরিবারের মধ্য থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে রে মাওলা, হে আল্লাহ অন্ধকার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। হে আল্লাহ দেশের জন্য, হে আল্লাহ জাতির জন্য অনেক রকমের কষ্ট করে রব্বুল আলামিন, হে আল্লাহ তার সুযোগ্য সন্তান আল্লাহ তারেক রহমান ভাই, হে আল্লাহ দেশের জন্য আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। হে আল্লাহ দেশের মানুষগুলো তাকে চায় রাষ্ট্রের পরিচালনার হিসাবে, আল্লাহ তাকে তুমি সকলের দোয়া অনুযায়ী কবুল আর মঞ্জুর করিয়া নাও। হে আল্লাহ যদি কোনো বালা মুসিবত থাকে আল্লাহ আসমানি বালা আসমানি উঠাইয়া নাও, জমিনে বালা জমিনে দাফন করিয়া দাও। হে আল্লাহ দেশের জন্য আল্লাহ তারেক রহমান ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ আক্তার হোসেনকে। আপনারা নিশ্চয়ই আমাদের আজকের এই প্রোগ্রামের অবস্থানটা দেখে বুঝতে পারছেন যে আজকের এই প্রোগ্রামটা ঠিক সাধারণ প্রোগ্রাম আমরা সেভাবে অ্যারেঞ্জ করিনি। একটা উপরে খোলা আকাশ, পিছনে আমাদের হাতিঝিল লেক, এই খোলা আকাশের নিচে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার পিছনে আমাদের একটা সুনির্দিষ্ট প্ল্যান আছে। এখানে আমরা আজকে কথা বলবো মন খুলে। আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি তারা কিন্তু সবাই মিলে বাংলাদেশ। আমরা সবাই কর্মজীবী, আমরা সবাই পেশাজীবী। এই পেশাজীবী কর্মজীবীদের মিলন মেলা, এই সবাই মিলেই আমরা বাংলাদেশ। সবাইকে যদি আমি পার্সোনালি পরিচয় করে দিতে পারতাম আমি খুব খুশি হতাম, বাট সময় স্বল্পতে এটা সম্ভব না। বাট আমরা আমাদের সম্মানিত অতিথিকে আমরা দেখাতে চাই যে এখানে আমরা কে কে এসেছি। আমি আজকে প্রথমেই শুরু করি, আমরা কড়াইল এলাকা থেকে, কড়াইল আদর্শনগর থেকে কে কে এসেছেন একটু কাইন্ডলি আমরা হাত তুলে দেখাই। কড়াইল থেকে আমরা এসেছি। সাততলা থেকে আমরা কে কে এসেছি? আমরা সবাই একটু হাততালি দিয়ে জানাই যারা এসে কষ্ট করে এসেছেন। ভাসানটেক থেকে কে কে এসেছেন? ভাসানটেক, ধন্যবাদ আপনাদেরকে। এবার আমি একটু আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক বুনিয়াদ যার উপর দাঁড়িয়ে আছে পোশাক শিল্প, পোশাক শিল্পের সাথে যারা জড়িত আছেন তারা একটু কাইন্ডলি হাত তুলবেন তো। নিশ্চয়ই নিশ্চয়ই আপনারাই আমাদের দেশের অর্থনৈতিক শক্তি। গণপরিবহন কর্মী, রিক্সা ড্রাইভার যারা আছেন তারা কাইন্ডলি একটু হাত তোলেন, ধন্যবাদ আপনাদেরকে। আমরা এবার একটু পেশাজীবীদের মধ্যে যাই। আমাদের ডাক্তার কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি।
ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, টেকনোলজিস্ট, আমাদের সিস্টার্স অ্যাসোসিয়েশনে কারা আছেন? এর বাইরে আমি যদি কোনো পেশা ভুলে যেয়ে থাকি, আপনারা যদি থাকেন একটু কাইন্ডলি হাত তুলতে পারেন। আইনজীবীরা আছেন, জি জি জি। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, জি জি জি, এমট্যাব, ধন্যবাদ। আমি সবাইকে মেনশন করছি। আমি একজন পেশাজীবী, আমার পরিচয়টা আমি দিয়ে নেই। আমি একজন চিকিৎসক, আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। আজকে এখানে আমরা যারা আছি, আমি আগেও বলেছি যে আমাদের ঘাম, আমাদের শ্রম, আমাদের মেধায় এই বাংলাদেশ। এখানে আমরা আজকে শুধু কথা বলবো, আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা শুনবেন। আজকের এই প্রোগ্রামটার পিছনে আমাদেরকে সার্বক্ষণিকভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে যিনি হেল্প করেছেন, তিনি হচ্ছেন সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকি। উনি পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন। আমি সিমকি আপাকে আমাদের প্রোগ্রামের এই আইডিয়াটা সম্বন্ধে আমি যতটুকু বললাম তার বাইরে একটু বিশেষ আইডিয়া দেওয়ার জন্য সিমকি আপাকে অনুরোধ করছি। সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 ঢাকা 17-র পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা। কথা ছিল আমি স্বাগতিক ভাষণ দিব, এখন সুমন বলছে আইডিয়া দিতে। শুরু করি। আজকের প্রধান অতিথি বিশিষ্ট কার্ডিওলজিস্ট, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম খান। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলনেতা, নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটি এবং জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ফরহাদ হালিম ডোনার। আমার সঙ্গে এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে জানাই শ্রদ্ধেয় সালাম এবং শুভেচ্ছা। সুমনের কথার সুরেই বলছি, সবাইকে অ্যাড্রেস করতে গেলে আপনারা আমার উপর বিরক্ত হয়ে যাবেন। সম্মানিত সুধী, আপনাদের শত ব্যস্ততার মাঝেও অত্যন্ত অল্প সময়ের নোটিশে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের উপস্থিতি প্রমাণ করে দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে আমরা সবাই কতটা দায়বদ্ধ। আজকের এই অনুষ্ঠানটা কোনো আনুষ্ঠানিক বেড়াজালে বাঁধা নয়। এটি একটি সম্পূর্ণ ইনফর্মাল প্রোগ্রাম, যেখানে থাকবে খোলামেলা আলোচনা, আন্তরিক মত বিনিময় এবং হৃদয়ের কথা বলার সুযোগ। আমরা গর্বিত ও সম্মানিত যে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। একই সাথে উপস্থিত আছেন দেশের বিভিন্ন ক্ষেত্রে সম্মানিত পেশাজীবী নেতৃবৃন্দ, কর্মজীবী মহিলারা, পুরুষেরা, যারা নিজ নিজ অবস্থান থেকে জাতির সংকটকালে দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছেন। সামনে আমাদের জাতীয় নির্বাচন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় বিভাজন নয়, আমাদের প্রয়োজন ঐক্য। আজ আমরা এখানে একত্রিত হয়েছি মন খুলে কথা বলার জন্য, পরস্পরের ভাবনা শোনার জন্য এবং একটি শক্তিশালী সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। ঢাকা 17 আসন শুধু একটি নির্বাচনী এলাকা নয়, এটি আমাদের আন্দোলন, আমাদের প্রত্যাশা, আমাদের ভবিষ্যতের প্রতীক। আজকের এই মত বিনিময়ের মধ্য দিয়ে আমরা এমন একটি পথরেখা তৈরি করতে চাই যার মাধ্যমে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আরো এক ধাপ এগিয়ে যেতে পারি। আসুন আজ আমরা সবাই খোলা মনে কথা বলি,
সাহসের সঙ্গে মত প্রকাশ করি এবং একসঙ্গে একটি সুন্দর গণতান্ত্রিক ও মানুষের অধিকার ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন ঐক্যবদ্ধ হই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি আবারও বলছি যে এই আজকের মত বিনিময় অনুষ্ঠানের মাধ্যমেই আমরা দিক নির্দেশনা পেয়ে যাব আগামী দিনগুলো আমরা কিভাবে করব। সবাইকে বারবার ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আর ছোট্ট একটু করে বলি, সুমন বললো আমি সারাক্ষণ এই জিনিসটা নিয়েছিলাম, কিন্তু আমি বলবো আমি না, সারাক্ষণ বুদ্ধি পরামর্শ যিনি দিয়েছেন, অবিশ্বাস্যভাবে যিনি সাপোর্ট দিয়েছেন, তিনি হলেন ডাক্তার জুবাইদা রহমান। তার নির্দেশনা, তার যে চিন্তাধারা, উনি সব সময় আমাদেরকে বলেছেন, আমরা চেষ্টা করেছি সেটা নিয়ে এগুতে। কতটুকু পেরেছি সেটা জানি না, যদি ভালো হয় তো আপনারা দোয়া করবেন। আর যদি কোনো কিছু সাজেশন থাকে আজকে অবশ্যই আমাদের দিয়ে যাবেন, যাতে এটা নিয়ে আমরা আগামীতে এগুতে পারি। দীর্ঘক্ষণ বক্তৃতা দেব না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। সবাইকে আবারও শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সিমকি আপা। সিমকি আপার পেশাগত পরিচয়, উনি একজন চিকিৎসক, উনি সাবেক অসুবিধা নাই। উনি একজন সাবেক পরিচালক ফ্যামিলি প্ল্যানিং বাংলাদেশ, এবং বর্তমানে উনি পরিচালক জিয়াউর রহমান ফাউন্ডেশন। আপনারা সবাই দেখেছেন আমাদের প্রত্যেকটা নির্বাচনী ক্যাম্পেইন, প্রত্যেকটা বিলবোর্ড, প্রত্যেকটা জায়গায় আমরা একটা সেন্টেন্স লিখেছি, সবার আগে বাংলাদেশ। এবারের বিএনপির নির্বাচনী থিমই হচ্ছে সবার আগে বাংলাদেশ। কিন্তু এই শব্দটার আগেও আরও কিছু শব্দ আছে। সেই শব্দগুলোকে আমরা খুব গভীরভাবে কখনো দেখেছি? আমরা একটু দেখি, আবার একটু ভাবি। সবার আগে বাংলাদেশ। সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছি দাম। আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরবের নতুন সূর্যোদয়। লোভের আগে লজ্জা, দুর্নীতির আগে দেশপ্রেম, অবিচারের আগে সুবিচার, কান্নার আগে হাসি মুখ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। শিকলে বলো স্বপ্ন বাঁধা যায়, কোন দেয়ালে কোটি ইচ্ছে আটকায়। পুড়িয়ে যাবে অভাব অভিযোগ, সবার জন্য থাকবে সমান সুযোগ। শোষণের আগে অধিকার, ভেদাভেদের আগে সমতা, অপমানের আগে সম্মান, নেতার আগে জনতা। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে
ধন্যবাদ। আমরা কি আসলেই ভাবতে পারি যে আমার আগে আমরা, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ? আমাদেরকে ভাবতে হবে, এখান থেকেই শুরু করতে হবে। আমরা দেখি যে আমরা কিছু সমস্যা নিয়ে আমরা কথা বলবো, আমাদের আলোচনার মূল প্রসঙ্গে আমরা যাচ্ছি। যাওয়ার আগে আমি একটা ছোট্ট স্লাইড আমি একটু প্রজেক্ট করতে বলছি যে আমরা যারা ঢাকাতে আছি, ঢাকার একটা অদৃশ্য সংকট আছে। সেটা হচ্ছে ঢাকার প্রায় 40% মানুষ এরা অনানুষ্ঠানিক বসতিতে বাস করে, যার সংখ্যা প্রায় 2,20,000 ফ্যামিলি। এবং এদের প্রধান 3টি জায়গা, একটা হচ্ছে কড়াইল, ভাসানটেক এবং সাততলা। আপনি কি ভাবতে পারেন যে এই এলাকাগুলোতে মানুষের জন্য 10 বর্গফুটের নিচে জায়গা সীমাবদ্ধ এবং তাদের টয়লেটের অনুপাত প্রতি 50 জনের জন্য একজন। আমি এলাকায় থাকি, প্রতিদিন আমি যাই আসি, কিন্তু এই অদৃশ্য সংকট কিন্তু আমার সামনে আসে না। আমরা আজকে এই জনপদে যে মানুষগুলো থাকেন তাদের সাথে কথা বলবো, তাদের আসল যে সমস্যাগুলো সেগুলো আমরা তাদের কাছ থেকে শুনব। আমি প্রথমেই অনুরোধ করছি তানিয়া আক্তার, গৃহিণী, যিনি ভাসানটেকের বাসিন্দা। তানিয়া, আপনি আপনার বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করুন। আমরা তানিয়াকে একটা জোর করতালি দেই যে তানিয়া শত ব্যস্ততার মাঝখানেও আজকে আমাদের সামনে উপস্থিত হওয়ার জন্য তার এই প্রেশাস টাইমটা আমাদেরকে দিয়েছেন। তানিয়া। আসসালামু আলাইকুম। আমি তানিয়া আক্তার। আমি ভাসানটেক এলাকার একজন বাসিন্দা এবং সেখানকার ভোটারও। আমি দীর্ঘদিন যাবৎ ভাসানটেকে থাকি। আমি আজকের এই মত বিনিময় সভায় আসতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি। আমি আজকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদা মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারা প্রত্যেকটা বিপদের সময় মানুষের পাশে ছিল। বন্যার সময় মানুষকে অনেকভাবে ত্রাণ দিয়েছেন, খাবারের সহযোগিতা করেছেন। আমাদের বাংলাদেশে সর্বোপরি একটা বিপদ আমাদের মাঝে এসেছিল, সেটা হচ্ছে করোনা। করোনার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অনেক নেতাকর্মীরা দূর থেকেও বাংলাদেশের জনগণকে এবং আমাদের ভাসানটেকবাসীকে অনেক সহযোগিতা করেছেন। তারা খাবারের মাধ্যমে সহযোগিতা করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন। গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রত্যেক নেতাকর্মী অনেক অত্যাচারিত, লাঞ্ছিত এবং বিপদের মুখে ছিল। তা সত্ত্বেও তারা আমাদের ভাসানটেক, কড়াইল এবং সাততলার মানুষদের পাশে দাঁড়িয়েছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এজন্য আমি তাদেরকে সর্বদা সালাম এবং শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। তাছাড়াও আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যে নেতাকর্মীরা, তারা আমাদের ভাসানটেক যে এলাকাটা, সেখানকার যারা প্রবীণ এবং অসহায় এবং বৃদ্ধ মানুষদের পাশেও অনেক আর্থিক সহযোগিতা দিয়ে এসেছেন। আমাদের ভাসানটেকে একটি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা প্রকল্প হাতে নিয়েছিল, কিন্তু বিগত সরকার, যে ফ্যাসিস্ট যে সরকার ছিল, তাদের কারণে আমাদের যে ভাসানটেকের যে গরিব, অসহায় ও বস্তিবাসীরা, তাদের হাতে এই প্রকল্পটির কোনো বিল্ডিং বা কোনো রুম পৌঁছায়নি। আমি দাবি করব যে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন এবার তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে ভাসানটেকবাসীর যে অসহায়, গরিব ও দরিদ্র মানুষ আছে, তারা যেন এই প্রকল্পের বাস্তবায়ন করতে পারে এবং গরিব, দুঃখী, দরিদ্র মানুষগুলো যেন এই বিল্ডিংগুলোতে তারা একটা আশ্রয় সরাসরিভাবে পেতে পারে। এজন্য আমি তাদেরকে জোর করে দাবি করছি। আমি আরও বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা যদি এবার কাজের সুযোগ করে দিতে পারি, তাহলে আমাদের জন্যই উপকার হবে। আমরা আমাদের যে অধিকার ও ন্যায্য অধিকারগুলো যে আছে, এগুলো আমরা সরাসরি তার থেকে পেতে পারি। আমাদের যে দেশপ্রেমিক তারেক রহমান স্যার, উনি কিন্তু আমাদের ভাসানটেকের লোক। আপনারা কি জানেন সেটা? ওনার জন্মস্থান কিন্তু আমাদের ভাসানটেকের পাশে যে ক্যান্টনমেন্ট এলাকা, সেখানকার। অতএব আমরা যদি আমাদের ঘরের লোককেই ভোট দেই, তাহলে কিন্তু আমরা সরাসরি তার কাছে পৌঁছাইতে পারবো এবং আমাদের যে অধিকার, আমাদের যে দাবি, আমরা সরাসরি তার কাছে দিতে পারবো। এতদিন বিগত যে সরকারগুলো আসছিল, তাদের এমপিদের কাছে তো দূরের কথা, তাদের নেতাকর্মীদের কাছে আমরা কোনো কথাই বলতে পারতাম না, আমাদেরকে দূরে সরাইয়া রাখতো। আর এখন হচ্ছে তারেক রহমান স্যার হচ্ছে আমাদের ঘরের লোক।
আমাদের লোক, তাহলে আমরা তাকে যদি জয়যুক্ত করি আমরা সরাসরি তার কাছে পৌঁছাইতে পারবো এবং আমাদের দাবিগুলো তাকে পেশ করতে পারবো এবং তা সরাসরিভাবে বাস্তবায়ন আমরা করতে পারবো। এখন অনেক কথা শুনি জান্নাতের টিকিট, তারপরে হচ্ছে গিয়া ভোট না দিলে আঙুল কেটে ফেলবে। আমরা এগুলাতে বিশ্বাসী না, আমরা হচ্ছে কাজে বিশ্বাসী, কথায় নয়। যে যে কর্ম করবে তাকে সেই কর্ম অনুযায়ী ফল পেতে হবে। এজন্য আমরা বলবো, এজন্য আমরা ভাষান্তিকবাসী সবার উদ্দেশ্যেই বলছি, আমরা ভাষান্তিকবাসী চাই জোরভাবে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী বিএনপি দলকে জয়যুক্ত করে দেশপ্রেমিক তারেক রহমান স্যারকে তার যোগ্য স্থানে বসিয়ে কাজের সুযোগ করে দেওয়ার। আমি আরও বলতে চাই, আমাদের ভাষানটেকে অনেকগুলো সমস্যা, প্রত্যেকটা এলাকাতেই সমস্যা। আমি ভাষানটেক, কড়াইল বা সাততলা, বেশিরভাগ এইসব এলাকাতে আমাদের অনেক সমস্যা হয়। যেমন পানির সমস্যা, ওইসব এলাকায় অনেক দিন টানা পানি থাকে না, মানুষের অনেক ভোগান্তি হয়। অনেকে কেউ কিনে পানি খায়, কেউ ময়লা পানি নিয়ে ব্যবহার করতে হয়। আমি চাই যে আমাদের এই বিএনপিকে ভোট দিয়ে যদি আমরা জয়যুক্ত করতে পারি তাহলে আমাদের পানির সমস্যাটা অনেকটাই ঘুচবে, মানুষের পানির যে সুব্যবস্থা এটা অনেকটাই নিশ্চিত হবে। আমি আরও বলতে চাই, ভাষানটাকে আমাদের আগে একটা খেলার মাঠ ছিল, এখন সেই মাঠটা নাই। কোনো খেলার মাঠই এখন নাই। আগে একটা মাঠ ছিল, এখন সেটাও নাই, খেলার কোনো মাঠ নাই। ওইখানকার যে ছেলেমেয়েরা ওরা কি করে, মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে বেশি, পড়ালেখায় তাদের অনেক ক্ষতি হচ্ছে, খেলার কোনো ব্যবস্থা নাই। আমি চাইবো আমাদের যেন একটা মাঠের ব্যবস্থা করে দেওয়া হোক। আমাদের ওইখানে ড্রেনের অনেক অসুবিধা, কোনো ড্রেনের পয় নিষ্কাশনের ব্যবস্থা নাই। অল্প একটু বৃষ্টি হইলে মানুষের ঘরে পানি ঢুকে, রাস্তাঘাট একদম ভিজে যায়, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। আমি চাইবো যে আমাদের এখানে যেন ড্রেনেরও ভালো ব্যবস্থা হয়। কি হোক, আপনারা কি এটা চান? 1971 সালে যুদ্ধের সময় মেয়েদের উপর অনেক অত্যাচারিত হয়েছে, মেয়েদেরকে ঘর থেকে তুলে নিয়ে গেছে, অনেক মানুষকে খুন করা হয়েছে, অনেক পরিবারকে তাদের থেকে তুলে নেওয়া হয়েছে। তারা এখন নতুন করে আবার বাংলাদেশের দায়িত্ব নিতে চায়। আপনারা কি চান তাদেরকে দায়িত্ব দিতে? আপনারা কাকে চান? ভোট কাকে দিবেন? আমাদের এখানে রাস্তারও অনেক সমস্যা, পানির সমস্যা, গ্যাস তো নাই বললেই হয়, সবাই লাকড়ি বা গ্যাস থাকলেও ওরকম পাওয়া যায় না। তারপর হচ্ছে শিক্ষার্থীদের হচ্ছে বেশি সমস্যা, তারা এত কষ্ট করে পড়ালেখা করে কিন্তু তারা ওইরকম চাকরি বাকরি পায় না। এজন্য আমি চাই যেন আমাদের যে শিক্ষার্থীরা বেকার বসে আছে তাদেরকে যেন কাজের সুযোগ করে দেওয়া হোক, কারিগরি দক্ষতার যে উন্নয়ন সেটা করে দেওয়া হোক। তাছাড়া আমাদের ভাষানটাকে আরেকটা সমস্যা হচ্ছে, অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, কারণ তাদের বাবা মারা মেয়েদেরকে পড়ালেখার খরচ এভাবে চালাইতে পারে না। এজন্য আমি চাই যে আমাদের এখানে যে সরকারি স্কুলগুলো আছে এগুলোর মানও অতটা ভালো না, এতদিন কোনো সরকারি এতে গুরুত্ব দেয় নাই। আমি চাইবো যে আমাদের তারেক রহমান স্যার যেন সরকারি যে স্কুলগুলো আছে ওগুলোর যেন মানগুলো একটু ভালো করে, মেয়েদের যেন পড়ার একটা সুযোগ তৈরি দেয়, তাদেরকে যেন একটু প্রাধান্য দেওয়া হয়। তাছাড়াও যারা গৃহিণী আছে বা যারা হচ্ছে কাজ খুঁজে, তারা ওইরকম, মেয়েরা ওইরকম কাজ খুঁজে পায় না, আমি চাইবো তাদেরকে যেন একটু কাজের সুযোগ করে দেওয়া হয়। সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই, আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের তারেক রহমান স্যারকে জয়যুক্ত করে তার যে যোগ্য স্থান, তার যে এতদিন যে যোগ্য স্থানটা ছিল ওইখানে তাকে বসাবেন। এবং আমাদের সুযোগ, আমাদের বড় একটা সুযোগ, সেটা হচ্ছে আমরা এই বিএনপি দল, জাতীয়তাবাদী দলকে এবার ভোটের মাধ্যমে তাদের যোগ্য স্থানে আনবো এবং আমাদের যে ন্যায্য অধিকার আছে এটা হচ্ছে আমরা সুযোগ করার, সঠিক সুযোগ পাওয়ার ব্যবস্থা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তানিয়া আক্তার। এ পর্যায়ে আমরা কড়াইল আদর্শনগর তাদের সমস্যার কথাগুলো শুনবো। ফাতেমা আক্তার বিথি, ফাতেমা আক্তার বিথি, যিনি সরকারি তিতুমির কলেজের স্টুডেন্ট, বাংলা বিভাগ, সেকেন্ড ইয়ার। ফাতেমা আক্তার বিথি। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা আক্তার বিথি। আমি করাইলবাসীকে প্রতিনিধিত্ব করছি। সামনে আগে আসেন, সামনে আগে আসেন। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা আক্তার বিথি। আমি করাইলকে প্রতিনিধিত্ব করছি। বর্তমানে আমি পড়াশোনা করি তিতুমির কলেজের বাংলা বিভাগে। আমার বক্তব্য শুরু করার পূর্বে কৃতজ্ঞতা জানাচ্ছি ডাক্তার জোবাইদা রহমান ম্যামের প্রতি, যার দূরদর্শিতা আমাদের জন্য অনুপ্রেরণা।
তিনি আমাদের এমন একটি মঞ্চ তৈরি করে দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন নিজেদের মনের ভাব প্রকাশ করার জন্য। আমি জন্মগতভাবেই করাইলের বাসিন্দা। পড়াশোনার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্বেচ্ছামূলক বিভিন্ন কাজে জড়িত। করাইলে থাকার সুবাদে আমি বিশ্বাস করি করাইল একটি সম্ভাবনার জায়গা, কেননা এখানে বাংলাদেশের প্রায় 64 জেলারই মানুষ বসবাস করে। 64 জেলারই মানুষ বসবাস করে, কিন্তু চিন্তা বা ভাবনার বিষয় হচ্ছে যে আমাদের নাগরিক বৈধতা। বিগত বছরগুলোতে আমাদের উপর বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান হয়েছে, যা আমাদের স্বাভাবিক জীবনে বেঁচে থাকার অনেকটাকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি জনাব তারেক রহমান স্যারের নির্বাচনী ইস্তেহারে তিনি বলেছেন হি হ্যাজ এ প্ল্যান, যেখানে দরিদ্র জনবসতির জন্য স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দেওয়া হবে। তার এই পরিকল্পনাকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং এর সাথে বলতে চাচ্ছি যে তার এই পরিকল্পনার সময় যেন আমাদের এলাকাবাসীদের রাখা হয় এবং আমাদের কথা অনুযায়ী তা বাস্তবায়ন ও পরিকল্পনা করা হয়। আমি আরো মনে করি আমাদের এখানে শুধু নাগরিক সুবিধা থেকেই বঞ্চিত, বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। যেমন শিক্ষার কথাই বলি, শিক্ষার কথা বলতে গেলে হয় আমাদের ওইখানে তো কোনো প্রাথমিক সরকারি স্কুল নেই, হাই স্কুল তো দূরের কথা, উন্নত মানের শিক্ষার ব্যবস্থা তো আরো দূরের কথা। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের যে উন্নত শিক্ষার হার প্রয়োজন, কারিগরি শিক্ষা প্রয়োজন, সংস্কৃতির চর্চা প্রয়োজন, এগুলো আরো অনেক কিছু যেগুলো আমাদের ওইখানে তাতে পাওয়া যায় না। অনেক মানুষেরই ভাবনা করাইল একটি এমন বাসস্থান যেখানে গণবসতির মানুষরা বসবাস করে, শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই, পর্যাপ্ত বিকাশের ব্যবস্থা নেই। কিন্তু আমি মনে করি করাইলের মানুষের মন কাদা মাটির মতো, তাদেরকে যেভাবে খুশি সেভাবেই তৈরি করা যেতে পারে। আমাদের চাওয়া এই অঞ্চলের মানুষদের নিয়ে এমন একটি সমাজ গঠন করা যেখানে থাকবে না দুর্নীতি, থাকবে না মাদক, গড়ে উঠবে বিশ্ববিদ্যালয়, গড়ে উঠবে স্কুল, গড়ে উঠবে গবেষণাগার, বিজ্ঞান গবেষণাগার, প্রসার হবে জ্ঞানের। আমাদের বাসস্থান শিক্ষার পাশাপাশিও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রটি আমাদের উন্নয়ন করা প্রয়োজন। কেননা প্রতি বছরই আমাদের এখানকার অনেক মানুষই চিকিৎসার অভাবে মারা যায়, যে বিশেষ করে প্রসূতি মায়েরা ও নবজাতক শিশুরা। আমাদের সেখানে না আছে একটি ডেলিভারি সেন্টার, না আছে একটি ডে কেয়ার। রাস্তাঘাটের কথা তো দূরেই থাক, পয় নিষ্কাশনেরও একটি সুষ্ঠু ব্যবস্থা নেই। তবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিএনপি ভবিষ্যতে যদি সরকার গঠন করতে পারে তাহলে আমাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করবে, যা শুনে আমরা অনেক আশ্বস্ত। সময়ের পরিবর্তনে আমরা করাইলকে গড়ে তুলতে চাই উন্নত বাসস্থানে চাই পর্যাপ্ত শিক্ষার ব্যবস্থা, যেখানে থাকবে শিক্ষার জন্য ঋণ, বৃত্তি, উপবৃত্তি, হাসপাতাল, মায়েদের জন্য থাকবে ডেলিভারি সেন্টার, শিশু বিকাশের জন্য থাকবে বিনোদনের ব্যবস্থা, ডে কেয়ার, সংস্কৃতি ক্লাব, ধর্মীয় ক্লাব ইত্যাদি নিয়ে গড়ে উঠবে একটি আদর্শ এলাকা, যেখানে আমরা এলাকার বাসীরা কাজ করব এবং আপনাদেরকে সাথে পাবো, এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফাতেমা আক্তার বিথিকে। আমরা এ পর্যায়ে সাততলা থেকে আগত নার্গিস আক্তার
নার্গিস আক্তারকে অনুরোধ করছি সাততলার সমস্যা নিয়ে কথা বলার জন্য। নার্গিস আক্তার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। নার্গিস আক্তার। আমরা আজানের জন্য সাময়িক বিরতি দিচ্ছি, আজানের পর আমরা আবার শুরু করব। ধন্যবাদ সকলকে। নার্গিস আক্তার সাততলা থেকে আগত। আমি তাকে রিকোয়েস্ট করছি তার বক্তব্য পেশ করার জন্য। নার্গিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম নার্গিস আক্তার। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের একজন দ্বিতীয় বর্ষের ছাত্রী। আর আমি এসেছি সাততলা, যেটা হচ্ছে 17 আসন, ঢাকা 17 আসনের সাততলা সুবিধাবঞ্চিত অঞ্চলের একজন বাসিন্দা। তাদের সমস্যা এখানে তুলে ধরার জন্য, মত বিনিময় করার জন্য তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি। আমরা জানি যে আমাদের শহীদ জিয়াউর রহমান স্যার একটা যখন দেশটা পুরোপুরিভাবে ভঙ্গুর ছিল, তখন দেশকে পুনর্গঠনের জন্য, গণতন্ত্র স্থাপনের জন্য এবং দেশটাকে যেন আবার পুনরায় একটা নতুনভাবে জনগণকে অংশগ্রহণমূলকভাবে একটি জাতি গঠন করতে পারে, সে তার তার কর্ম এবং তার হচ্ছে নীতির মাধ্যমে আমাদের তা প্রতিফলিত হয়েছে। এবং পরবর্তীতে আমাদের জাতীয়তাবাদী দলের যে আমাদের মরহুম খালেদা জিয়া ম্যাডাম ছিলেন, তিনি বিভিন্নভাবে গত সরকারের আমলে অনেকভাবে অত্যাচারিত হয়েছেন এবং তারপরও কিন্তু তারা দেশের জনগণকে, বাংলার মাটিকে ছেড়ে চলে যাননি। সে কি চলে গেছেন? সে কিন্তু তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের মাঝেই ছিলেন, আমাদের জন্য কাজ করে গেছেন, বাংলার মাটির মানুষদের জন্য কাজ করে গেছেন এবং তার যে নেতা কর্মীরা আছেন তারা কিন্তু কাজ করে গেছেন। আমাদের সাততলার জন্য যথেষ্ট অর্থের দিক থেকে হোক, বিভিন্ন ত্রাণ হোক, বিভিন্ন ব্যবস্থা তারা করে গেছেন এবং সাহায্য করেছেন। আমাদের মরহুম বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পরে মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তিনি ছিলেন। এবং আমাদের বাংলাদেশে তিনি নতুন নতুন অনেক কিছুই নিজেই চালু করে গেছেন, যা পরবর্তীতে হয়তো অন্য সরকাররা চালিয়ে গেছেন অথবা অনেকভাবে অন্যান্য জনগণকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করেছেন। তিনি যে তার হয় কর্মের কথা বললে শেষ হবে না, কিন্তু আমি কিছু জিনিস তুলে ধরতে চাই, যে হচ্ছে যে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা তিনি চালু করে গেছেন, বিধবা ভাতা
তারপরে হচ্ছে যে বয়স্ক ভাতা, প্রাথমিক যে শিক্ষাটা বাধ্যতামূলককরণ সবকিছু তিনি করে গেছেন। এই সবকিছু তিনি করেছেন হচ্ছে যেন সাধারণ জনগণ, সুবিধাবঞ্চিত এলাকার যে মানুষজন আছেন তারা যেন আবার সেই মূলধারায় ফিরে আসতে পারেন। আচ্ছা, পরবর্তীতে হচ্ছেন যে তিনি যে অত্যাচারিত হবার পরেও তাকে কিন্তু বলা হয়েছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান, চলে গেলে আপনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, তাকে উন্নত মানের সব ব্যবস্থা দেওয়া হবে, কিন্তু সে বলেছেন যদি আমার মৃত্যু হয় তাহলে এই বাংলার মাটিতেই আমার মৃত্যু হবে, আমি এই বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। সে কিন্তু তার কথা রেখেছেন। তিনি সর্বস্তরের মানুষদের জন্য সবসময় এখানে ছিলেন। তারই হচ্ছে আমাদের শহীদ জিয়াউর রহমান স্যার এবং আমাদের যে মরহুম বেগম খালেদা জিয়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান স্যার আমাদের এই 17 আসনে কিন্তু সংসদ সদস্য প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আমাদের এই 17 আসনের জনগণের সকলের জন্য কিন্তু এটা একটা সৌভাগ্য যে তিনি এখানে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আমরা কিন্তু সরাসরিভাবে আমরা তাকে যে কোনো আবদার হোক, যে কোনো কিছু আমরা সরাসরিভাবে বলতে পারবো। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যময় একটা সুযোগ। আমরা সাততলার কিছু সমস্যা এখন তুলে ধরি, যেহেতু আমি সাততলার সুবিধাবঞ্চিত এলাকা থেকে এসেছি। যে আমাদের এলাকায় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে নারী অর্ধেকের সংখ্যার দিক থেকে অর্ধেকের বেশি হচ্ছে নারী। তারা কিন্তু জীবনের তাগিদে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পেশার সাথে জড়িত। তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তো আমাদের তারেক জিয়া স্যারের যে একটা পরিকল্পনা আছে ফ্যামিলি কার্ড, যেটা প্রত্যেক ঘরে ঘরের যে নারী প্রধান যে আছেন তাদের জন্য কিন্তু একটা বিপুল একটা সুখের সংবাদ যে তিনি এই ব্যবস্থাটা করবেন। তারপরে হচ্ছে যে তার আরো কিছু পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার মধ্যে কিন্তু উন্নত মানের অগ্নি নির্বাপক ব্যবস্থাও রয়েছে। আমাদের ওইখানে কিন্তু যে ঘরবাড়িগুলো আছে সেটা কিন্তু একটি ঘরের সাথে আরেকটা ঘর লাগিয়ে আছে। কতদিন আগে কিন্তু করাইলে বিশাল একটা অগ্নিসংযোগ হয়েছিল, সেটা হোক দুর্ঘটনার মাধ্যমে হোক কারো ষড়যন্ত্রের মাধ্যমে। আবার সাততলায় কিন্তু ঘন ঘন বা ভাসানটেক হোক বিভিন্ন এলাকায় কিন্তু এরকম অগ্নিকাণ্ড ঘটেই চলে। তো সেখানে কিন্তু আমি আমার বিশেষ করে সাততলার জনগণদের জন্য আমি বলবো যে সেখানে যেন অগ্নি নির্বাপক ব্যবস্থা আরো উন্নত মানের করা হোক এবং সেখানে যে অবৈধ লাইনগুলো রয়েছে, কারেন্টের লাইন হোক বা গ্যাসের লাইন হোক, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা। অগ্নিকাণ্ডের মূল কারণ কিন্তু সেগুলোই, বা এগুলো যেন তারা ব্যবস্থা করেন। আমি জনাব তারেক রহমান স্যারের কাছে অনুরোধ করব বা আবদার করব, আশা করি তিনি আসলে আমাদের 17 আসনে নির্বাচিত হলে তিনি আমাদের এই সমস্যাগুলো সমাধান করবেন। পরবর্তীতে আমাদের যে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য আমি আবার বলবো যে আমাদের এখানে কিন্তু কোনো ডেলিভারি সেন্টার নেই। ডেলিভারির জন্য দেখা যায় যে আশেপাশে যে বেসামরিক যে হসপিটালগুলো আছে, আমাদের মতো যারা সুবিধাবঞ্চিত মানুষ তারা তো দিন আনি দিন খায়। তারা কিভাবে এই বিশাল পরিমাণের যে টাকা তারা ডাক্তাররা ধরিয়ে দেয় তারা কিভাবে করবে? দেখা যায় এজন্য তারা ঘরে ঘরে বিভিন্নভাবে বা প্রাচীন আমলের পদ্ধতি অনুসরণ করে তাদের ডেলিভারি হয়। এই কারণে কিন্তু অনেক মায়েদের মৃত্যু হচ্ছে, অনেক সন্তান মারা যাচ্ছে। আমরা কি এগুলো চাই? আমরা কখনো এগুলো চাই না। এইসব সমস্যা যেন সমাধান হয়। আমি জনাব তারেক রহমান স্যারের কাছে বলবো যেন আমাদের এলাকায় একটা ডেলিভারি সেন্টার তৈরি করার জন্য। পরবর্তীতে আমি বলবো আমাদের এলাকায় বিশেষ করে মাদকাসক্তদের যে সংখ্যা দিন বা দিন চলেই যাচ্ছে, ঘরের বাইরে বেরোনোই যাচ্ছে না। সন্ধ্যার পরে বিভিন্ন ক্ষেত্রে যে নারীরা কাজে বের হয় তাদের কিন্তু আসতে অনেক লেট হয়ে যায় বাসায়। তখন দেখা যায় যে অন্ধকার হয়ে যাচ্ছে, তখন সেই মাদকাসক্ত লোকেরা বা নানানভাবে আমাদের নারীদের অনেকভাবে অসম্মান করার চেষ্টা করে। তো আমাদের যেহেতু গলিগুলো অনেক সংকীর্ণ, সেখানে দেখা যায় যে অনেক অন্ধকার থাকে। তো আমি বলবো জনাব তারেক রহমান স্যারকে ওইখানে যদি স্যাটেলাইট যে লাইটের যে ব্যবস্থা আছে বা সোলার প্যানেলের মাধ্যমে যে লাইটের ব্যবস্থা আছে সেটা যদি করেন, তাহলে নারীরা যে কোনো সময়ে নির্দ্বিধায় বা নির্ভয়ে এলাকায় চলাচল করতে পারবেন। পরবর্তীতে বলবো যে আমাদের দেশে বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ কিছু দলের যে মনোনীত প্রার্থীগণ আছেন আমাদের কানে সবই আসে। আমরা তো ওই এলাকার প্রত্যেক ফ্যামিলির সাথে কথাবার্তা বলি বা এলাকার কমিউনিটিতে কাজ করি, তখন তারা বলেন যে বিশেষ কিছু দলের যে লোকেরা বা কর্মীরা সেখানে ঢুকে তারা হচ্ছে
টাকার বিনিময়ে হোক, ধর্মের নামে হোক, তারা ভোট আদায়ের অপচেষ্টা চালাচ্ছেন। এবং কি সাততলায় অনেকের কানে পৌঁছেছে যে হয়তো বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাদের এখানে জয়যুক্ত হন, তাহলে আমাদের এই সাততলা বস্তিটা তারা উচ্ছেদ করে দিবেন। আসলে এটা পুরোপুরিভাবে রং। কারণ হচ্ছে উচ্ছেদ করে দিলে আমরা যে সাধারণ জনগণদের নিয়ে যে তারা পরিকল্পনা করছে, তা যদি আমরা নিজেরাই চলে যাই, তাহলে তারা কাদের দিয়ে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন? তাই আমরা বলবো যারা এরকম অপচেষ্টা বা অপপ্রচার চালাচ্ছে, আমরা কেউই তাতে কান দিব না। আমরা সর্বদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের যে কর্ম বা তাদের কথা, তাদের সাথে সরাসরি যারা সংযুক্ত আছেন, তাদের কথা সবসময় শুনবো এবং অন্যদের কোনো কথায় কান দিব না। আর হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে বর্তমানে আমাদের যে মাধ্যম বা গণমাধ্যম, সামাজিক গণমাধ্যমে দেখা যাচ্ছে বিশেষ কিছু দল তারা হচ্ছে নারী বিরোধী বা নারীদের কুরুচিপূর্ণ বিভিন্ন মন্তব্য করছেন। এসব মন্তব্যের মাধ্যমে আমরা আসলে কি বুঝতে পারছি যে যদি তারা ক্ষমতায় আসেন, তাহলে সমাজের যে অন্যান্য নারীরা আছে, সুবিধাবঞ্চিত নারীরা আছে বা অন্য পেশায় যারা সংযুক্ত আছেন, তারা সমাজে হোক বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে তারা আরো পিছিয়ে পড়বেন। তাদেরকে কোনোভাবে কি ক্ষমতায় দেওয়া যাবে? আমরা তাহলে কাদের ভোট দিব? ভোট কিসে? ভোট কিসে? ভোট কিসে? আচ্ছা, ধন্যবাদ। এখন হচ্ছে যে আমি আমার বক্তব্য শেষের দিকে আছি। জানি অনেকে অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে এখানে এসেছেন। অনেক বক্তারা আছেন এখানে। আগের যে সরকার ছিলেন তারা তো আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। আমরা কোনো প্ল্যাটফর্ম পাইনি এরকম কথা বলার জন্য। কথা বলতে গিয়েছি, হয়তো কোনো নেতা বা পাতি নেতা আমাদের তাড়িয়ে দিয়েছে। আমাদের কথা বা আমাদের জনগণের যে আমাদের সাধারণ জনগণ আছে তাদেরকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। কিন্তু বর্তমানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদেরকে নিয়ে এত কর্ম পরিকল্পনা বা ক্যাম্পেইন করছে বা সবকিছু থেকে বা এই যে কথা বলার বা মত বিনিময়ের যে জায়গাটা করে দিল, আমি এটাতে বুঝতে পারছি বা আমার মন বলছে যে যদি সরকার গঠনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুযোগ দেওয়া হয়, তাহলে এটা একটা সঠিক সিদ্ধান্ত হবে। আপনারা কি মনে করেন? আচ্ছা, তাহলে আমি আমার বক্তব্য শেষ করছি যে আমি এই গণমাধ্যমে যে আমাদের সকল রিপোর্টার ভাই বোনেরা আছেন বা আমাদের তাদের মাধ্যমে আমাদের সুবিধাবঞ্চিত এলাকার যে মানুষজন, নারী সকলে আছেন, সুবিধাবঞ্চিতদের বাইরেও তো অনেক মানুষরা আছেন, তাদের জন্য কিন্তু আমাদের জনাব তারেক রহমান স্যার হোক, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকলে কিন্তু শক্তিশালী পরিকল্পনা নিয়ে কিন্তু আমাদের এখানে হাজির হয়েছেন। সকলের জন্যই। আমি তো সুবিধাবঞ্চিতদের জন্য বললাম, এছাড়াও রয়েছে যে আমাদের এখানে কিন্তু জ্যাম লেগেই থাকে ঢাকার মধ্যে। স্যার কিন্তু বর্তমানে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। সে কিন্তু বিভিন্ন উন্নত ব্যবস্থার মাধ্যমে এই ঢাকাকে গতিময় করবেন। তারপরে হচ্ছে যে মাদক যেন দূর হয় সে সমাজ থেকে বিভিন্ন ব্যবস্থার প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন। এবং বর্জ্য নিষ্কাশন থেকে শুরু করে বিভিন্ন আমাদের যে ডিএনসিসি হসপিটাল আছে বা কুর্মিটোলা জেনারেল হসপিটাল আছে, এগুলোর সেবা উন্নতমান করার জন্য বা ডিএনসিসি হসপিটালকে একটা পূর্ণাঙ্গ হসপিটাল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এরকম বিভিন্ন বহুল শক্তিশালী পরিকল্পনা নিয়ে হাজির হয়ে আমাদের বলেছেন যে তাকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে তিনি অবশ্যই এগুলো হচ্ছে বাস্তবায়ন করবেন। তাহলে আমি বলবো যে আমি আমার এই মিডিয়াদের মাধ্যমে আমি বলবো যে সুবিধাবঞ্চিত এলাকার সকল হোক সাততলা, কড়াইল বা ভাসানটেক, এছাড়াও যে বাংলার পুরো মানুষদের আমি বলবো, আপনারা হচ্ছে যে যদি জীবনমান উন্নত করতে চান, একটা পূর্বে যারা হচ্ছে আপনার অভিজ্ঞ একটা দল যারা পূর্বেও দেশ পরিচালনা করেছেন, তাদের হাতে এবং অভিজ্ঞ একজন নেতা আমাদের জনাব তারেক রহমান স্যারের হাতে এই দেশটার ক্ষমতাটা আপনারা দিবেন। এবং দয়া করে আপনারা ধানের শীষে ভোট দিবেন। ভোট কি দিবেন? ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নার্গিস আক্তার। আপনারা কি জানেন যে যারা এই এলাকায় যারা আছেন তাদের একটা অসীম ক্ষমতা? আপনারা কি জানেন সেটা? ক্ষমতাটা হচ্ছে অন্যান্য সব আসনে মানুষ ভোট দিয়ে এমপি নির্বাচন করবেন, আর আপনারা এত ভাগ্যবান যে আপনারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। আপনাদের এই সুযোগ হারানোর কোনো অবকাশ নাই।
আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা যারা এই প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলেন তারা কি আপনাদের সব কথাগুলো বলতে পেরেছে? ভাসান টেক ৭ তলা। আচ্ছা, আর যদি কিছু না করে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা আপনাদের সমস্ত সমস্যাগুলো জানেন, এবং আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনারা আপনাদের যে সমস্যাগুলো বলেছেন সেগুলোর সমাধানের জন্য বিএনপি তার কী নির্বাচনী পরিকল্পনা রেখেছে সামনের সামনের ক্ষেত্রে, সেটা আমাদের যারা বিজ্ঞ প্যানেল আছেন তারা আপনাদের সাথে আলোচনা করবেন। এ পর্যায়ে আমি জনপরিবহন খাত, যাদের দমে দেশ চলে, ট্রাক, বাস, রিক্সা চালক, টেম্পু ড্রাইভার, সিএনজি, উবার ড্রাইভার, মোটরসাইকেলে যারা চালায় পাঠাও, তাদের চাকা ঘোরে, দেশের অর্থনীতি ঘোরে। একটা ছোট্ট পরিসংখ্যান দেখেন যে শুধু বাস চালক আনুমানিক 5 লক্ষ বাংলাদেশে, রিক্সা চালক 8 থেকে 10 লক্ষ, সিএনজি চালক 3 থেকে 4 লক্ষ, উবার অনলাইন ড্রাইভার 50 থেকে 100,000 মানে আনুমানিক 1 লাখ, ট্রেন কর্মী 50,000, নৌ পরিবহন প্রায় 1 লক্ষ। একটা বিপুল জনগোষ্ঠী। আমরা জানি এই জনগোষ্ঠীটা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত। তাদের শ্রম, তাদের এই দমের পরিপূর্ণ মূল্য তারা হয়তো এখনো পেয়ে ওঠেনি। আমরা জানি, বিএনপি জানে, আমরা আপনাদের কাছ থেকে সেই কথাগুলো শুনতে চাই। এ পর্যায়ে আমি অনুরোধ করব রুহুল আমিন বাবু, যিনি একজন পেশায় মোটর চালক ড্রাইভার, আমি রুহুল আমিন বাবুকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। তবে আমি সময় স্বল্পতার জন্য তাদেরকে বলবো যে স্পেসিফিক তাদের কমপ্লেইনগুলো তারা যেন এনশিওর করেন, তাদের প্রবলেমগুলো যেন তারা অ্যাড্রেস করেন। রুহুল আমিন বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দিবস মত বিনিময় সভায় আজ ভ্যান, রিক্সা ও মোটরযান শ্রমিক পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শ্রদ্ধা। এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে আছেন ডাক্তার জুবাইদা রহমান এবং বিশেষ অতিথি আছেন জনাব নজরুল ইসলাম খালা আলমগীর এবং অধ্যাপক ডাক্তার ফুয়াদ আহমেদ ডোনার ভাই। আমি বলতে চাচ্ছি আমাদের গুলশান ও বনানী বাড়িধারার ভিতরে অনেক রিক্সা, আগে এক সময় আমাদের এই এলাকায় পায়ে রিক্সা চালাইতো, তখন দুর্ঘটনা একটু কম হইতো। এখন আমাদের এই অটোরিক্সা আসাতে অনেকটা পরিমাণ দুর্ঘটনা হয়। আবার আমরা অনেক সময় রাস্তা দিয়ে যেতে গেলে দেখা যায় কি হুট করে একটা গাড়ি চলে আসে, আইসা একটা প্রাইভেটে মাইরা দেয়, কেউ খোসা লাগায় দেয়, তাতে অনেকের ক্ষতি হয়। তারপরে যে আমাদের পায়ের যে রিক্সাওয়ালারা আছে তারা তো এখন অনেকটাই দুশ্চিন্তায় আছে, কারণ তারা আসলে প্যাসেঞ্জার পায় না, ভাড়া নিতে পারে না, বিভিন্ন রকমের সমস্যায় তারা পড়ে। আর আরেকটা জিনিস, সেটা হলো আমাদের যে সিএনজি ড্রাইভার আছে যারা আছে তারাও এই অটোরিক্সাওয়ালাদের জন্য অনেকটা ভাড়া তারা কমায় পায় না, প্যাসেঞ্জার নিতে পারে না। আরও পরিবহন ড্রাইভারদের যদি বলতে যাই, তারা 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে, কিন্তু শ্রম হিসেবে তাদের কোনো মজুরি নাই। তারা 16 ঘন্টা ডিউটি করে, দেখা যায় একটা পরিবহনের ড্রাইভার যখন যশোর থেকে খুলনা আসে, তার ডিউটি হইল 15 দিন ডিউটি করে, তার বেতন পরে একটা টিপ মারলে পায় লেগে মাত্র 2000 টাকা। তাহলে তার 2 দিনের খরচ খাবার খরচ বাদ দিলে থাকে 1500 টাকা। 2 দিনের হিসাব করলে তার মাথায় পরে হলে 1500 টাকা করে। তাহলে একটা সংসার চালানো তার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। আরো বলবো যে আমাদের শ্রমজীবী, আমরা যা শ্রম দেই, রিক্সা চালাই, ভ্যান চালাই এবং অন্যান্য যে কর্মকাণ্ড সিএনজি, অটো রিক্সার সাথে জড়িত সবাই, আমরা এত পরিমাণ কষ্ট করেও আমাদের শ্রমের মজুরি আজও পর্যন্ত ঠিক মতো পাই নাই। তারপরে এদিকে আবার আমাদের সাথে পুলিশের আইনি সমস্যা, নতুন সরকার আসার পরে যে আইনগুলা তৈরি করছে অনেকগুলো আমাদের জন্য পাথরের মতো হয়ে আমাদের বুকে পড়ে আছে। এমন এমন সময় আছে যে আমরা বিভিন্ন রকম পরিবহন নিয়ে যখন যাই, যেমন একটা প্রাইভেট অনেক সময় ওভার মারতে গেলে ওইটা একটা হঠাৎ করে এক্সট্রা সার্জেন আইসা বলে যে
প্রাইভেট দিয়ে ওভার মারা যাবে না। আচ্ছা, আমরা যদি মনে করি বিএটি থেকে যদি একটা অনুমোদন দিয়ে দেয় তাহলে আমাদের এই গাড়িগুলো সঠিকভাবে চলতে পারবে। আরও বলতে চাই যে অনেক অনেক সময় আমরা আমাদের এই ড্রাইভারদের এমন একটা সমস্যা, আমরা রাত দিন 24 ঘন্টা পর্যন্ত মনে করেন চালাইও মনে করেন আমাদের সংসারে সুখ শান্তি ফিরে আনতে পারি না। এতে আমাদের মানে পারিবারিকভাবে অনেক সময় অনেকের দুর্ঘটনা হয়ে যায়। কারণ একটা ড্রাইভার 24 ঘন্টা যদি 18 ঘন্টা যদি বাইরে থাকে তাহলে তার সংসার দেখবে কি করে? তার পরিবার সঠিকভাবে সংসার চালাইতে পারে না। টাকা দিয়ে মনে করেন এইভাবে চলতে পারে না। আমাদের এই রিক্সাওয়ালা এবং শ্রমিকদের নিয়ে যদি একটা নীতি নির্ধারক হিসাবে আমাদের এই আইনগুলো সঠিক করে পরিবর্তন করে, আর অনেক কথা আছে যা আসলে এখানে অনেক দিন পর আসছে, আমি আসলে বলতে পারতেছি না। আমার ভুল মানে সঠিকভাবে বলতে গেলে আমার হয়তো অনেক কিছু হয়ে যেতেছে, আমি আসলে লেখেও আনি নাই, অনেকই আছে। আমি এর ভিতর দুটো কথা বলতে চাই। আমার সমস্যার কথা তো মোটামুটি বললাম। আমরা আজকে যেই সমস্যাগুলো বললাম অনেকেই অনেক ড্রাইভার সবাই জানে। আমাদের একটা লাইসেন্স রিনিউ করতে যদি যাই তাহলে লাইসেন্স রিনিউ করতে লাগে খরচ হলো 3600 টাকা, কিন্তু একটা লাইসেন্স করতে গেলে তার পিছনে খরচ হয় 1600 থেকে 18,000 টাকা। কেন আমাদের এই পরিমাণ জরিমানা কেন আসবে? আমরা সব কিছু দিচ্ছি, তারপরে বলে যে আপনার চোখের আই সব টেস্ট ঠিক নিচ্ছে, সবই ঠিক আছে, তারপরে হলে এই টেস্টের জন্য এই টাকা দাও, এই টেস্টের জন্য টাকা দাও। কেন ভাই? আমরা কি শ্রমিক হয়ে কি আমরা কি পচে গেছি? আমাদের কি কোনো আয় নাই, কোনো কিছু নাই? আমরা কিছু করতে পারছি না কেন? আমাদের শ্রমিকদের এইভাবে পিছিয়ে রাখছে কেন? যেমন আজকে 1/11-তে যখন আমরা এই ড্রাইভাররাই আওয়ামী লীগেরা কিন্তু পন্থী দিয়ে আমরা কিন্তু আজকে আনছিলাম। আমরা ট্রাকের সামনে নেট দিয়া তারপরে গাড়ি চালায় আমরা হরতাল অবাধ্য করছিলাম। এটা আমাদের ছিল ভুল। যেই ভুলের কারণে আজকে আমাদের এই বড় ধরনের পাথরের মতো জিনিস আজকে আমাদের বুকের উপরে ফেলাই দিছে। নতুন নতুন আইন তৈরি করে আমাদের বুকের উপরে দিছে। এটা আসলে আমাদের জন্য বড় ধরনের একটা বোঝা। আরো বলতে চাই যে আমরা রিক্সাওয়ালাদের জন্য যদি একটু কিছু করা যায়, যেমন আমি বলবো যে অটো রিক্সাওয়ালাদের জন্য একটা সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা যদি করে সরকার, জাতীয়বাদী দল, সেই ক্ষেত্রে আমরা খুবই উপকৃত হব। আর যে পায়ে রিক্সা তাদের জন্য যেন একটা ব্যবস্থা, আমরা গুলশান, বনানী, বাড়িধারায় বিভিন্ন সময় দেখা যায় অটো রিক্সায় ঢুকে যায়। যদি এই অটো রিক্সাগুলো না ঢুকে যদি আমরা একটা শৃঙ্খলার মধ্যে চলি আর যার যার পথে যদি একটা পথেও যে রাস্তা ঘুরে দেওয়া যায় তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এটা আমি জাতীয়বাদী দলকে বলবো, তারেক জিয়া রহমানকে বলবো যে এই জিনিসটা আমাদের জন্য একটু দেখবেন। আরো দেখতে হবে, আমরা বলবো যে এত কিছু করেও যখন আমরা কিছু করতে পারিনি, আমাদের সবচেয়ে বড় পাওয়া যে আমরা গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট থানার পক্ষ থেকে জনাব তারেক রহমানকে পেয়ে আমরা খুবই গর্বিত যে তার মতো একজন লিডার, এবং তার পেয়ে আমরা খুবই গর্বিত এমন, এবং যে সে আমরা সবাই পাই এমপি আর আমরা পাচ্ছি প্রধানমন্ত্রী, যে এর চেয়ে বড় কিছু পাওয়া আমাদের নাই। আমরা গুলশান, বানানী থেকে অনেক কিছু পেয়েছি। আমরা যখন, আমি একটা কথা না বললেই নয়, আমার ছোটবেলার কথা, এটা হলো 97-98 সালের কথা, যখন আমার রিক্সা ড্রাইভার তিনটা রিক্সা ড্রাইভার পল্টন ময়দান থেকে ধরা খায়। আমাদের জননী মা খালেদা জিয়া নিজেই সে কোর্টে যেয়ে ওই তিনটা রিক্সা ড্রাইভারকে ছাড়িয়ে আনে এবং তাদেরকে দুপুরের খাবার পর্যন্ত দিয়ে আসে। এর চেয়ে ওই থেকে আমি জাতীয়বাদকে ভালোবাসি এবং বিশ্বাস করি। সেই বিশ্বাসেই আজ আমি সবাইকে বলবো, আমরা এক তালে এক সবাইকে বলবো যে ধানের শীষে ভোট দিয়ে যেন তারেক ভাইকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীতে আসতে পারে, সেইভাবে সবাই সহযোগিতা করবেন। সবাই মিলে করি কাজ, হারে জিতি নাই লাজ। আমরা একসাথে এক বলে বলবো, সবাই বলি ধানের শীষ মার্কায় ভোট দিস, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক। এ বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রুহুল আমিন বাবু। আমরা এবার বাংলাদেশের পোশাক শিল্পের কর্মীদের কথা শুনবো।
আমি সবসময় আপনাদের কথা বলতে গেলে আমি খুব গর্ববোধ করি। আমরা যখন বিদেশে যাই, যখন একটা কাপড় দেখি যে মেড ইন বাংলাদেশ, আমাদের বুকটা ভরে যায়। আ- আপনারা আপনারা আমাদের দেশের অর্থনীতির বুনিয়াদ। আমি শুধু ছোট্ট একটা পরিসংখ্যান দেই, আমি আপনাদের কথা বলছি। বাংলাদেশের টোটাল যে বৈদেশিক আয় হয়, যে টোটাল রেভিনিউ আমরা ইনকাম করি, তার 85% আপনারা আনেন। বাংলাদেশের টোটাল জিডিপি 13 to 15% আপনাদের দিকে আসে। আপনাদের সংখ্যা 40 লক্ষের অধিক। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ফিমেল এম্পাওয়ারমেন্ট। বাংলাদেশের যে মহিলা জনশক্তি, তার 65% হচ্ছেন আপনারা। আপনারাই বাংলাদেশ। এ পর্যায়ে আপনাদের কক্ষে থেকে আমরা কথা শুনব মোহাম্মদ মির্জা আল শামীম, পোশাক শ্রমিক মির্জা আল শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অনেক আনন্দিত নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটি আজকে আমাদের শ্রমিকদের পক্ষ থেকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের সবচেয়ে যিনি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের মত বিনিময় সভার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, সবাই আমরা তাদেরকে চিনি এবং তারা এই আজকের যে নির্বাচনী মত বিনিময় সভায় আমরা যে আমাদের কথাগুলো বলতে পারছি, আমরা যে আশা আকাঙ্ক্ষার কথাগুলো সবাই উত্থাপিত করতে পারছি, এটাই অনেক পাওয়া। আমরা জানি যে গার্মেন্টস শ্রমিকদের পক্ষে, আমরা গার্মেন্টস শ্রমিক সকলেই জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আগামীতে ক্ষমতায় বসে এবং জয়যুক্ত হয়, আমাদের গার্মেন্টস শ্রমিকদের যে জীবনের মান উন্নয়ন কল্পে কাজ করবে, এটা আমরা আশাবাদী না, জানি এটা করবে ইনশাল্লাহ। আমরা যেহেতু আমাকে সুযোগ করে দিয়েছে এখানে দু একটি কথা বলার জন্য, সেহেতু আমরা বলবো। আমরা বিভিন্ন সময়ে এই গার্মেন্টস শ্রমিকেরা আমাদের দাবি নিয়ে, অধিকার নিয়ে কথা বলেছি। যেমন কারখানায় ডে কেয়ার সেন্টার নাই, অনেক কারখানায় নারী শ্রমিকরা কাজ করতে পারে না, চাকরি করতে পারে না। এটার জন্য কিন্তু আমরা অনেক সময় কারখানার ভিতরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আমাদের শ্রমিকেরা বা আমরা। আমাদের কারখানার যেগুলো শিল্পাঞ্চলগুলোতে আমরা সব সময় চেয়েছি, আমাদের চাওয়া, আমাদের আকাঙ্ক্ষা যে প্রত্যেকটা শিল্পাঞ্চলে শ্রমিকদের থাকার জন্য হোস্টেল করে দিবে, কিন্তু আমরা সেই দাবি আজও পাইনি। সেটা আমাদের পূরণ হয়নি। বিগত দিনে আমাদের অনেক দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেই আমাদের আকাঙ্ক্ষাগুলো কিন্তু পূরণ করা হয়নি। সংগ্রামী বন্ধুগণ, আমরা গার্মেন্টস শ্রমিকেরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন অধিকার নিয়ে যখন প্রতিবাদ করেছি, তখন আমাদের উপরে বিগত ফ্যাসিস্টের সরকারের যারা ছিল, তারা আমাদের কারখানার মালিকের সাথে সংঘবদ্ধ হয়ে আমাদের শ্রমিকদের উপর নিপীড়িত, নির্যাতন চালিয়েছে। এই নির্যাতনের শিকার অনেক শ্রমিক প্রাণ দিয়েছে, অনেক শ্রমিক পঙ্গুত্ব বরণ করেছে, যা অতুলনীয়। অনেক রয়েছে বিভিন্ন শিল্পাঞ্চলে আমাদের। তাই আমাদের যে আশা আকাঙ্ক্ষা, যেমন আমাদের রেশনিং, আমাদের কারখানার ভিতর ডে কেয়ার সেন্টার, বিগত দিনে যে আইন হয়েছে, কালো আইন হয়েছে শ্রমিকের নামে। যেমন আমরা শ্রমিকেরা যখন কারখানার মালিক কোনো শ্রমিককে রাখতে না চায়, তখন তাদেরকে কারখানার মালিক একটি নোটিশ ধরায় দেয়। কি নোটিশ? লেখা থাকে সাময়িক বরখাস্ত। এই সাময়িক বরখাস্ত এটা কিন্তু একদিনে না, অনেক দিন হলে চলছে, 17 বছর চলছে, এখনো চলছে। আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা যে দেখলাম, আমাদের সহকর্মী আমাদেরকে জানিয়েছে যে
গাজীপুরের একটা কারখানাতে সাময়িক বরখাস্ত করেছে 200 জনকে। আমরা আমরা কিন্তু এই সাময়িক বরখাস্তর নামে কারখানার মালিক কি করে আমাদেরকে তদন্ত করে সাময়িক বরখাস্তের জায়গায় বরখাস্ত করে দেয় 2 মাস পর। আবার সাথে একটা মামলাও দেয়। এখন মামলাটা দিচ্ছে আবার কিভাবে আমাদেরকে, আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, যেগুলো আমরা শুনেছি, খবর পত্রিকায় পড়েছি, দেখেছি যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তৈরি করেছে কারখানার রক্ষা এবং শ্রমিকের নিরাপত্তা, কিন্তু আমাদের শ্রমিকদের নিরাপত্তা দেয় না, আমাদেরকে মারধর করে, প্রতিবাদ করলে আমাদের গায়ে আঘাত করে, দমন পীড়ন করে। তা আমাদের যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে, এই আকাঙ্ক্ষাগুলো আমরা আজকের উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের এগুলো নোট করে রাখবেন, যা আমরা ধানের শীষে ভোট দিব ইনশাল্লাহ, এবং আমরা তারেক রহমানকে কতটা ভালোবাসি এটা মিডিয়াতে আপনারা দেখেছেন যে তারেক রহমান আমাদের তারুণ্যের অহংকার। তিনি যখন যে রাস্তা দিয়ে গিয়েছেন, আমাদের গার্মেন্টস শিল্পের শ্রমিকরা কাজ বন্ধ করে জানালা দিয়ে ছাদে দিয়ে থেকে তাকিয়ে দেখেছে যে আমাদের নেতা যাচ্ছে। আমরা ইতিহাস পড়েছি, আমরা গার্মেন্টস শ্রমিকরা সবাই জানি যে এই গার্মেন্টস শিল্প, আমরা যেখানে কাজ করি, এই গার্মেন্টস শিল্পটা বাংলাদেশে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে এসেছিল এই বাংলাদেশে। এই গার্মেন্টস শিল্পের শ্রমিকের অধিকার যাতে নিশ্চিত হয় তার জন্য 2006 সালে আমাদের দেশনেত্রী, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া সর্বপ্রথম গার্মেন্টস শ্রম আইন তৈরি করেছিল। আমরা এটা জানি যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের আমাদের শ্রমিকের জীবনমান যদি উন্নয়ন করা হয়, তা উন্নয়ন করে কোন সরকার, সেটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি করবে। আমরা কয়েকদিন আগেও দেখলাম যে আমাদের কর্মজীবী, আমরা কর্মজীবী, আমাদের মা বোন, আমরা যে কাজ করি, আমার বোন, অনেকের ভাই, অনেকের বোন, অনেকের মা এখানে কাজ করে, কিন্তু সেইখানে কর্মজীবী নারীদের নিয়ে আমরা কিন্তু বাজে কটূক্তি করতে দেখেছি। আমরা কিন্তু বাংলাদেশের এই গার্মেন্টস যারা শ্রমিক কর্মচারী, তারা কোনোদিন ধানের শীষ ছাড়া অন্য কোথাও ভোট দেব না। আর এই অঙ্গীকার ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মহিলা পোশাক শ্রমিক ফাতেমা খাতুন, আমরা আমাদের প্রোগ্রামের সময়ের সংক্ষিপ্ততার জন্য আমরা সবাইকে অনুরোধ করব একদম খুব সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য পেশ করার জন্য। ফাতেমা খাতুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকেই। ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমাদের নারীদের আইডল, আমাদের ডক্টর জুবাইদা রহমান ম্যাডাম, উনি আমাকে সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য। 17 বছর যেটার সুযোগ আমি পাইনি বা আমরা পাইনি, সেটার সুযোগ আজকে আমি পেয়েছি। আমাদের গার্মেন্টস শ্রমিকের, নির্যাতিত নিপীড়িত শ্রমিকের 17 বছর আমরা যা চেয়ে পাইনি, আমাদের আকাঙ্ক্ষিত চাওয়াগুলো, আমরা সেই চাওয়াগুলোর কথাগুলোই আজকে এখানে উল্লেখ করব। আমি বেশি কথা বলবো না, শুধু আমাদের আকাঙ্ক্ষিত চাওয়াগুলো আজকে উল্লেখ করব। প্রথমে আমি বলতে চাই, আমাদের নারী শ্রমিক যারা সরকারি ডিপার্টমেন্টে আছে, যারা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে, নারী শ্রমিক, তাদের মাতৃত্বকালীন সময়ে তাদের 6 মাস ছুটি দেওয়া হয়, কিন্তু আমার গার্মেন্টস নারী শ্রমিকদের জন্য 4 মাস ছুটি দেওয়া হয়। একটা অত্যন্তই দুঃখের বিষয়। আমি বলতে চাই, সরকারি ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারাও আমাদের মতো সাধারণ নারী, আমরা রোবট নই। আমরা গার্মেন্টস কর্মী, আমরা রোবট নই, আমরাও নারী আপনাদের মতোই। আমাদের এই 4 মাস সময়
সুস্থ হতে সরকারি যারা চাকরি করে তাদের যদি সুস্থ হতে 6 মাস লাগে, আমরা গার্মেন্টস কর্মী, আমাদের 4 মাসে সুস্থ হওয়ার কথা না, আর একটু সময় বাড়িয়ে দেওয়া হোক। তারপর আমি যেটা বলবো, আমাদের শ্রমিকদের রেশনিং ব্যবস্থা করা হোক। নারী শ্রমিকদের সেক্সুয়ালি হ্যারাসমেন্ট, নারী শ্রমিকদের সেক্সুয়ালি হ্যারাসমেন্ট বলতে আমাদের যে কর্মকারখানা, আমরা যেখানে কাজ করি, আমাদের কর্মসংস্থানে আমরা যে কাজ করি, আমাদের সুপারভাইজার পিএম আমাদের গায়ে হাত তুলে, আমাদের কুপ্রস্তাব দেয়, আমাদের জোরপূর্বক কাজের কর্মঘণ্টা বাড়ায়, আমাদের প্রেশার ক্রিয়েট করা হয়, আমাদের জোরপূর্বক প্রোডাকশনের চাপ দেওয়া হয়। এতে করে আমরা শারীরিক ও মানসিকভাবে বিপদগ্রস্ত হই। আমরা শ্রমিকরা মানসিক বিপদগ্রস্ত হওয়ার পর আমাদের সুন্দরভাবে যে সাধারণভাবে যে বাঁচার আগ্রহ সেটা আমরা হারিয়ে ফেলি। তারপর আমি বলতে চাই, নারী শ্রমিকদের প্রোডাকশনের চাপ এটা একদমই বন্ধ করতে হবে, জোরপূর্বক কাজের চাপ বন্ধ করতে হবে, গায়ে হাত তোলা যাবে না, ভিতরে কোনো নির্যাতন করা যাবে না, কোনো কুপ্রস্তাব দেওয়া যাবে না। আমাদের নারী শ্রমিকরা আমরা যারা যাতায়াত করি, আমাদের যাতায়াতের পথে বাসে, রিকশায় আমরা বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্টের শিকার হই। আমরা নারীরা বাসে আমরা একটা পুরুষের সঙ্গে সিট না থাকলে আমরা পুরুষদের সঙ্গে দাঁড়িয়ে যাই, পুরুষের সঙ্গে দাঁড়াইলে অটোমেটিক আমাদের গায়ে তারা ধাক্কা দেয়, অটোমেটিক ধাক্কা দেয়। সো আমি বলতে চাই আমাদের যাতায়াতের সুব্যবস্থা করা হোক। তারপর সর্বশেষে আমাদের যে বাংলাদেশে আমরা শ্রমিক যারা আছি, বর্তমান দ্রব্যমূল্যের এত দাম, আমাদের জীবনমান স্বাভাবিকভাবে চলতে পারতেছি না, আমরা পারতেছি না। আমাদের অত্যন্ত আবেদন যেটা থাকবে, আমরা ধানের শীষে ভোট দিব। এই 50 লক্ষ গার্মেন্টস শ্রমিক আমরা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমাদের এই আকাঙ্ক্ষিত চাওয়াগুলো আপনাদের মাধ্যমে আপনারা পূরণ, আমাদের কথা হচ্ছে আপনারা পূরণ করবেন। আপনাদের কাছে একটাই চাওয়া, আমরা গার্মেন্টস শ্রমিক, আমরা উপস্থিত এখানে গার্মেন্টস শ্রমিক যারা আছি, আমরা সকলেই আমাদের যে দাবিগুলো, এগুলো আমাদের দাবি না, এগুলা হচ্ছে আমাদের যা হয়নি, আমরা যা চেয়ে পাইনি 17 বছর, আমরা আপনাদের কাছে এগুলো হচ্ছে আমাদের চাওয়াগুলো জানাইলাম। আমাদের এই চাওয়াগুলো পূরণ করবেন আপনারা। আমরা 50 লক্ষ গার্মেন্টস কর্মী ধানের শীষে ভোট দিব ইনশাল্লাহ। ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে যেহেতু শবে বরাতের দিন, আমাদের অনেক মা বোন ভাইরা রোজা আছেন, এই জন্য আমরা আমাদের প্রোগ্রামটা খুব সংক্ষিপ্ত সময় শেষ করে দিব। অনেকক্ষণ বক্তব্য শোনার পর আমরা সবাই একটু নিশ্চয়ই বোর্ড হয়ে গেছি। শাওন, তুমি একটু ভোটের উৎসবের গানটা যদি আমাদের একটু শোনাও, ভোটের উৎসব। এটার পরেই আমরা আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথির বক্তব্য শুনবো। আমাদের যে আলোচনার পর্বটা ছিল সেটা আমরা সংক্ষিপ্ত করে ফেলেছি। ভোটের উৎসবের গানটা। 17 বছর পরে আইলো আবার নির্বাচন, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই তো খুশির আয়োজন। 17 বছর পরে আইলো আবার নির্বাচন, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই তো খুশির আয়োজন। ভোট সবাই তাসে দেশে যাইতাছি জানাইয়া, সবার আগে বাংলাদেশ আন্ধার পিছে দিয়া। চাচা ভোট দিতে যাইও, চাচিরে লগে লইও, মামা ভোট দিতে যাইও, মামিরে লগে লইও, ভাইজান ভোট দিতে যাইও, ভাবিরে লগে লইও, বন্ধু ভোট দিতে যাইও, আমারে লগে লইও। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কৃপায় আসে যায়,
এই দেশেতে জন্ম আমরা একই সুরে গাই, বাংলাদেশি হইয়াই আমরা ঘৃণা না ছড়াই, পাহাড় থেকে সমতলে একই ডাক পাঠাই। শান্তির সেই দেশ গড়বো আবার কাঁধে কাঁধ মিলাইয়া, দেশের স্বার্থ আগে রাইখা ভেদাভেদ ভুলিয়া। আচ্ছা ভোট দিতে যাইও চাচিরে লগে লইও, মামা ভোট দিতে যাইও মামিরে লগে লইও, ভাইজান ভোট দিতে যাইও ভাবিরে লগে লইও, বন্ধু ভোট দিতে যাইও আমারে লগে লইও। চাচা ভোট দিতে যাইও চাচিরে লগে লইও, মামা ভোট দিতে যাইও মামিরে লগে লইও, ভাইজান ভোট দিতে যাইও ভাবিরে লগে লইও, বন্ধু ভোট দিতে যাইও আমারে লগে লইও, চাচি ভোট দিতে যাইও মাঠেতে ফলাইও, মাঝি ভোট দিতে যাইও তুফানে না ডরাইও, সবাই ভোট দিতে যাইও নিজের না ঠকাইও, সবাই ভোট দিতে যাইও অধিকার বুঝা লইও। চাচা চাচি সবাইরে নিয়ে যাবেন ভোট দিতে, যে ধানের শীষে ভোট দিয়ে আইবেন। আমরা এ পর্যায়ে আমাদের যে বিশেষ অতিথি নজরুল ইসলাম খান স্যার, উনি সদস্য জাতীয় স্থায়ী কমিটি জাতীয়তাবাদী দল বিএনপি, ওনাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নজরুল ইসলাম খান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্লিজ প্লিজ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আয়োজনের প্রিয় সভাপতি ডক্টর ডোনার, আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, যিনি অনেকেরই দৃষ্টির আড়ালে থেকেও আমাদের এই দলটাকে দুঃসময়ে টিকিয়ে রাখার জন্য এবং এখন আরো সমৃদ্ধ করার জন্য কাজ করে চলেছেন, ডক্টর জুবাইদা রহমান। উপস্থিত ঢাকা 17 এই নির্বাচনী এলাকায় আমাদের নেতা জনাব তারেক রহমানের এই প্রচারণা কাজের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী এবং আমার আন্দোলন সংগ্রামের সাথী ভাই ও বোনেরা, আমি সবার শেষ দিয়ে শুরু করতে চাই। সবাই বলেছেন সময় কম। একটু আগে আমার বোন এবং তার আগে আমার এক ভাই আমাদের পোশাক শিল্প শ্রমিকদের ব্যাপারে কথা বলেছেন। এক কথায় বলতে চাই, যে যে সমস্যার কথা আপনারা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে পড়বেন সেটা। আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ। আপনারা শুধু দ্রব্যমূল্যের কথা বলেছেন, যে দ্রব্যমূল্যের কারণে আমাদের জীবন যাপনে কষ্ট হয়। শুধু দ্রব্যমূল্য তো না, আপনার যাতায়াত ভাড়ার জন্য আমাদের অতিরিক্ত খরচ হয় না, চিকিৎসার জন্য আমাদের অতিরিক্ত খরচ হয় না, বিভিন্ন কারণে অতিরিক্ত খরচ হয়। আমরা বলবো যে আমাদের জীবন যাত্রার ব্যয় এর যে বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে আমাদের মজুরি। তাহলে আপনার জিনিসপত্রের দাম সহ বাকিগুলি আসলো কিনা। আপনারা বলেছেন আবাসনের কথা, নারী শ্রমিকদের বা শ্রমিকদের আবাসনের কথা। আমরা নারী শ্রমিকদের জন্য শুধু আবাসন না, নিরাপদ আবাসন এবং নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার চিন্তা করছি। আমাদের বহু নারী শ্রমিক গভীর রাত্রে তাদেরকে কাজ শেষে বাড়িতে ফিরতে হয়
একদম ভোরবেলা তাদেরকে কাজে আসতে হয়, এই আসা যাওয়ার পথে নানাভাবে তাদেরকে বিরক্ত করা হয়, তাদেরকে নানাভাবে অসম্মানিত করা হয়। কাজেই তাদের এই আবাসন এবং যাতায়াতের নিরাপত্তাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা মজুরির কথা বলেছেন, এখন নিয়ম হলো 3 বছর পরে মজুরি পুনর্নির্ধারণের জন্য কাজ করা, কমিশন করা। আসলে 5 বছরও হয় না নাকি? আমরা বলতে যাচ্ছি যে প্রতি 2 বছর পর পর শ্রমিকদের মজুরি পুনরুদ্ধারের জন্য কমিশন কাজ করবে। ধানের শীষে ভোট দেওয়া দরকার হবে মনে হয় নাকি? হ্যাঁ, সবচেয়ে বড় কথা মনে রাখেন, সবচেয়ে বড় কথা মনে রাখবেন, আজকের এই দুনিয়া প্রতিযোগিতার দুনিয়া। আমাদের সঙ্গে এখন বহু রাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হয়েছে, এমনকি ভারত পার্শ্ববর্তী দেশ, তার কয়েকটি রাজ্য আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হয়েছে। মায়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম আমাদের সঙ্গে প্রতিযোগিতায় যুক্ত হয়েছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরকে আরো কষ্ট করতে হবে, আমাদের আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, শিল্প যদি লাভবান না হয়, শিল্প যদি বন্ধ হয়ে যায়, তাহলে বেতন ভাতা যতই বাড়ুক, অন্যান্য সুযোগ সুবিধা যতই বাড়ুক, লাভ হবে কিছু আমাদের? কাজেই চাকরি বাঁচাতে শিল্প বাঁচাতে হবে। আর চাকরি বাঁচবে, আমরা সন্তুষ্ট থাকব, শিল্প বাঁচবে, দেশের অর্থনীতি উন্নয়ন হবে, তাহলেই শুধু বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং বাংলাদেশ হবে সবার আগের বাংলাদেশ। এখানে আমাদের বস্তির, করাইল, সাততলা এবং ভাসানটেকের প্রতিনিধি যারা বক্তব্য রেখেছেন, আমি এই নির্বাচনী ইশতেহারের মধ্যে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আপনারা যেসব সমস্যার কথা বলেছেন, এর চেয়েও ভালো সমাধান ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের মাথায় আছে, বিএনপির কর্মসূচিতে আছে। আমি অবাক হয়ে যাই, 17 বছর দেশের বাইরে এই মানুষটা ওখানে বসে বসে এমন সব চিন্তা করেছে যে আমরা যখন এটা নিয়ে কাজ করছি, উনি আমাদেরকে আইডিয়া দেন, আচ্ছা ওদের জন্য এটা করলে কেমন হয়, এদের জন্য এটা করলে কেমন হয়। আচ্ছা উনি আপনাদের করাইলে যে বললেন যে আপনাদের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করবে, তাই বলছে তো নাকি? করাইলেন বন্ধুরা, বহুতল দালান করবে এবং সেখানে ফ্ল্যাট হবে। আমাদের প্রতিপক্ষ যারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা লোকজনকে যা বোঝায় যে আসলে কিচ্ছু হবে না, এই বিল্ডিং করার কথা বলে তোমাদের উৎখাত করে দিবে, তাই বলছে না? তাহলে তাদের কথা শোনেন এবং বংশানুক্রমিক ভাবে ওখানে বস্তিতেই থাকেন। খুশি হবে কেউ? চাইবে কেউ এটা? বস্তি সারা জীবন তো থাকবে না, আমরা থাকতে চাই না। আর দালান করতে হলে আমাদের সেখানে দালান করার জায়গাটা ঠিক করতে হবে। আচ্ছা আমি আপনাদের পরামর্শ দেই, যারা সেখানে বস্তিতে থাকেন দীর্ঘদিন ধরে, তাদেরকে যদি সেখানে ধরেন যেখানে 5000 আছে, আমরা 5000 ফ্ল্যাট সেখানে নির্মাণ করতে চাই। আমরা সেই 5000 ফ্যামিলিকে যদি আমরা ওই ফ্ল্যাটের বরাদ্দপত্র আগেই দিয়ে দেই, যেখানে ফ্ল্যাট হবে এবং অত নম্বর বিল্ডিং এর অত নম্বর ফ্লোরে এই ফ্ল্যাট আপনার হবে, কেমন হয় এটা? আরে ভাই সমাধান দেন, ভালো বুদ্ধি দেন, যাতে করে আমার এই বস্তিবাসীরা তাদের একটা কল্যাণ হয়, উপকার হয়। সেটা না করে সমালোচনা করবেন খালি। আমরা বলি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তারা বলে এই কার্ড দিয়ে চুরি হবে। শুরুই করি নাই, চুরি হবে। আমরা ফার্মার্স কার্ড দিতে চাই, তারা বলে যে এটা দিয়ে সুবিধা হবে না, চুরি হবে। কয়েকদিন পরে দেখলাম তারা এক ঘোষণা দিল যে তারা
স্মার্ট কার্ড দিবে। তার মানে নামরা বদলায় দিলে আর চুরি হবে না, নাকি? ভাই, আমাদের নেতা যখন একটা লাল সবুজ বাসে রওনা হইলেন, কত কথা। এখন দেখি লাল বাদ দিয়ে খালি সবুজ বাস দিয়েও কিছু কিছু লোক চলে। হ্যাঁ, মানে আমরা করলে দোষ, তারা করলে কোনো দোষ নাই। হ্যাঁ, তা আমাদের আরো অনেক দৃষ্টান্ত আছে। আমরা যেটা করি তারা পরে সেটা শুরু করে। ভালো কাজ অনুকরণ করলে কোনো দোষ নাই। তারাও খুব ভালো কাজ কিছু করলে আমরাও সেই কাজে কোনো বাধা দেব না, মনে করবো যে এটা ভালো কাজ হোক। এই দেশ স্বাধীন করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। কাজে এই দেশটাকে আমরা ভালোবাসি। এই দেশের অর্থনীতিকে বিধ্বস্ত অবস্থা, তলাহীন জুরি বলা হতো যে দেশটাকে, সেই দেশটাকে সমৃদ্ধ বাংলাদেশ পথে নিয়ে গেছেন জিয়াউর রহমান সাহেব। আবার এরশাদ সাহেবের আমলে এই দেশের জাতীয় অর্থনীতি বাজেটের, উন্নয়ন বাজেটের শতকরা 100% ছিল পরনির্ভরশীল, ঋণ এবং ধারের উপর। সেই দেশটাকে সেই জায়গা থেকে তুলে নিয়ে আসে ইমার্জিং টাইগার বানাচ্ছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকেও 17 বছরে এই আওয়ামী লীগ দেশটাকে নিঃশেষ করে দিয়ে গেছে, বিধ্বস্ত করে দিয়ে গেছে অনেক কিছু। সেখান থেকে টেনে তোলার জন্য আর একবার দরকার অন্য কেউ না, যারা এটা পারে তাদেরকে দরকার। শহীদ জিয়া পেরেছেন, বেগম খালেদা জিয়া পেরেছেন, আর পারার মতো একজনই আছে বাংলাদেশে, তারেক রহমান। আরে বাসার কাজের লোক নিলেও তো মানুষ খুঁজে, ভাই আগে কোথায় কাজ করছেন, অভিজ্ঞতা খুঁজে না? খোঁজে তো নাকি? খালি বিয়ে শাদীর ব্যাপারে খোঁজে না, তো অভিজ্ঞতা খোঁজে। আর আপনি একটা দেশ চালানোর দায়িত্ব দিবেন, আপনি জিজ্ঞেস করবেন না যে আগে দেশ চালাইছে কিনা কখনো? আছে কেউ আর বিএনপি ছাড়া? তো আপনি ভোট দিবেন কই? বিএনপিকে। দেশের স্বার্থে, নিজের স্বার্থে, জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, সন্তান সন্ততিদের স্বার্থে ধানের শেষে ভোট দিতে হবে। আল্লাহর মেহেরবানিতে আগামী দিনে এই দেশটাকে পুনরায় বাসযোগ্য করা, পুনরায় উন্নয়ন এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যাকে আমরা দিতে চাই, কি আল্লাহর কি মেহেরবানি যে এলাকার মানুষরা তাকে ভোট দেওয়ার সুযোগ পাইছে। আরে মানুষ ভোট দিয়ে এমপি বানায়, এমপিরা যায় মন্ত্রীর কাছে তদবির করতে, মন্ত্রীরা কখনো যায় প্রধানমন্ত্রীর কাছে তদবির করতে, লাগে না তদবির? আর আপনারা এমন মানুষরা এমপি বানাবেন যার কারো কাছে তদবিরের জন্য যাওয়া লাগবে না, সে খালি হুকুম দিবে, এটা করে দাও আমার এই এলাকার জন্য। যে কোনো মন্ত্রী করতে বাধ্য। এই সুবিধা ছেড়ে দেবে নাকি কেউ? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ এই সুবিধা ছেড়ে দেওয়া যাবে না। এমন মানুষকে ভোট দেব, আমি এই এলাকার বাসিন্দা, ওই বনানী ডিওএইচএস এর, এই সুযোগ ছাড়তে রাজি না রে ভাই। হ্যাঁ, এমন মানুষকে ভোট দিব যে কারো কাছে তদবির করা লাগবে না, দরখাস্ত গেলে সুপারিশ করিলাম না, অর্ডার দিবে এটা করে দাও আমার এলাকা। কষ্টে আছি আমরা, বস্তিতে আছি আমরা, যে পরিবহন শ্রমিকরা কষ্টের কথা বললেন, আমি অনুরোধ করতেছি পরশুদিন এই ইশতেহার প্রকাশে আসেন, দেখবেন আপনাদের কথা কি লেখা আছে। আরে পরিবহন হলো লাইফ লাইন, বলে রক্ত চলাচল করে না এরকম, ওটাকে রক্ষা করতে হবে না, না হলে তো মরে যাবে সব। তাদের জন্য কাজ আছে, বলা আছে আমাদের কিছু, এমনকি তাদের জন্য বিমার কথাও আমরা বলেছি। রাস্তাঘাটে মরে পড়ে থাকে, তার খবর কেউ রাখে না, মালিকের কাছে, বা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পড়ে থাকে, মালিক খবরও নিতে যায় না। আর যদি তাদের সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও
আপনাদের জন্য বিমার ব্যবস্থা করবে, যাতে করে কেউ অসুস্থ হলে চিকিৎসা পান, মরে গেলে পরিবার কোনো সহযোগিতা পায়। বন্ধুরা আমার, এবার আমরা আমাদের নেত্রী ওনার বক্তব্য শুনবো। আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার আগে আমি যারা কলেজবাসী, সাততলাবাসী, ভাষাটেকবাসী, গার্মেন্টস কর্মীরা এবং পরিবহন কর্মী এবং পেশাজীবী যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি কোনো বক্তব্য দেব না। আজকে পেশাজীবীরা সকাল থেকে 1টা-2টা পর্যন্ত মিছিল করছে। আপনারা যেই সমস্ত দাবি তুলছেন, আমি আর সালাম ভাই ইনশাল্লাহ এই দাবির ব্যাপারে আমাদের যে এখানকার প্রার্থী জনাব তারেক রহমানের সাথে কথা বলে এগুলো যত শীঘ্রই পারি সমাধানের চেষ্টা করব। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমরা আপনারা যত তাড়াতাড়ি সময় দিবেন আপনারা বেশি কথা শুনতে পারবেন। ধরুন, আমরা সবাই বিশ্বাস করি যে মাত্র একদিনের নোটিশে আপনাদের এই উপস্থিতি একজনের কথা শোনার জন্যই, যিনি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর জুবাইদা রহমান। আমি আগেই বলেছিলাম যে আজকের এই অনুষ্ঠানটা পেশাজীবীদের। ডক্টর জুবাইদা রহমান পেশায় একজন চিকিৎসক, একজন কার্ডিওলজিস্ট, যাকে আমরা বলি হৃদরোগ বিশেষজ্ঞ। ওনার একাডেমিক ক্রেডেনশিয়ালস, মানে ওনার একাডেমিক ক্যারিয়ার আপনারা যদি দেখেন, যে কোনো মেধাবীদের জন্য এটা ঈর্ষণীয়। কিন্তু মেধার সাথে ওনার আরেকটা অদ্ভুত মিক্সচার, যে উনি অত্যন্ত মানবিক মানুষ। এই মেধার সাথে মানবিকতার যে সংমিশ্রণ, তিনি হচ্ছেন আমাদের ডক্টর জুবাইদা রহমান। আজকের যে এই প্রোগ্রাম, সিমকি আপা বলেছেন যে এই প্রোগ্রামের টোটাল আইডিয়াটা কিন্তু ওনার দেওয়া। উনি কিন্তু বলেছেন যে আপনাদের সাথে কথা বলতে চান। কড়াইল, ভাসানটেক, সাততলা, আপনারা যারা গণপরিবহনের সাথে সম্পৃক্ত, যারা প্রান্তিক মানুষ, যারা সুবিধা বঞ্চিত, তাদের কথা উনি শুনতে চান। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর জুবাইদা রহমান, উনি আপনাদের কাছে সামনে তার সুচিন্তিত বক্তব্য প্রদর্শন করবেন। ডক্টর জুবাইদা রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি ও আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এতক্ষণ আমরা শুনলাম ভাসানটেক, কড়াইল, সাততলা থেকে আগত 3জন বোনের হৃদয় বিদারক অনেক সমস্যার কথা শুনলাম। 2জন পোশাক কর্মী ভাই ও বোনের হৃদয় বিদারক সমস্যাগুলির কথা এবং একজন পরিবহন কর্মী ভাইয়ের কথা। আপনাদের সমস্যা অনেক, আমি, আপনি, আমাদের সকলের সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ, ভেদাভেদের আগে সমতা, সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা। আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং অধিকার, সুবিচার, শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এবং সেই জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।
আজকে আপনারা দেখিয়েছেন, আপনারা সবাই একসঙ্গে এসেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলেছেন। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সমস্যাগুলো আরও শুনব, আরও জানব। আমরা একে অপরকে আরও জানতে চেষ্টা করব যে সমস্যাগুলো কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, শ্রমের মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়। আবারও বলছি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই শাওন, ভোটের গানটা দিয়ে দিও। শাওন, ভোটের গানটা দিয়ে দিও। আচ্ছা, এই